হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য অ্যাপোথেকারি ডায়েরিজ সিজন 1 এর 12 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। গল্পের শুরুতেই আমরা জিনশিকে দেখতে পাই যে তার অফিসে গভীর চিন্তায় মগ্ন। তার সামনে রাখা একটি তালিকা, আর সেই তালিকাটি তার সমস্ত দুশ্চিন্তার কারণ। ফেংমিন নামের এক উচ্চপদস্থ মহিলাকে সম্রাটের সন্তানকে হত্যার চেষ্টার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর এখন সেই মহিলার সাথে যুক্ত সমস্ত কর্মচারীকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। জিনশির মন খারাপ হওয়ার কারণ হলো এই তালিকাতে মাও মাওয়ের নামও রয়েছে। মাও মাওকে চাকরি থেকে বরখাস্ত করা হবে নাকি রেয়ার প্যালেসে রাখা হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন জিনশির হাতে। একদিকে তার রাজকীয় কর্তব্য, আর অন্যদিকে মাও মাওয়ের জন্য তার মনের মধ্যে তৈরি হওয়া এক অদ্ভুত অনুভূতি। এই দুয়ের মধ্যে সে রীতিমতো পাগল হয়ে যাচ্ছিল। অ্যান্ড সাডেনলি ও রিয়েলাইজ হয় মাও মাওয়ের বলা সেই কথাটা, আমি তো একজন সাধারণ সেবিকা, আপনি যা আদেশ দেবেন আমাকে তাই করতে হবে। জিনশি ভাবে মাও মাও নিজেকে কতটা সাধারণ মনে করে। সে জানে মহারানী আডু ওকে শাস্তি দেওয়া হয়নি, কারণ ফেংমিংকেই একমাত্র অপরাধী বলে মনে করা হয়েছে। তাই ফেংমিং এর সাথে যুক্ত বাকিদের নানা রকম শারীরিক শাস্তি দেওয়া হয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই তালিকাটি সেই সব দুর্ভাগা মানুষদের যাদের মধ্যে ফেংমিং এর পরিবারের সদস্যরাও রয়েছে। ঠিক তখনই গাউসুন এসে জানায় যে ফেংমিনের পরিবারের মধু চাষ ছাড়াও আরও অনেক ব্যবসা ছিল এবং রেয়ার প্যালেসের প্রায় ৮০ জন শিশু তাদের তত্ত্বাবধানে ছিল। জিনশি অবাক হয়ে বলে, ২০০০ শিশুর মধ্যে ৮০ জন, এটা তো অনেক বড় সংখ্যা। অ্যান্ড ভাই, এখান থেকেই জিনশির মনে একটা সন্দেহ দানা বাঁধে। সে বুঝতে পারে ফেংমিনের মতো প্রভাবশালী গোষ্ঠী হয়তো মাও মাওকে অপহরণ করে রেয়ার প্যালেসে বিক্রি করে দিয়েছিল। গাউসুন যখন বলে যে সে চাইলে এই সত্যিটা মাও মাওয়ের থেকে লুকাতেও পারে, জিনশি আরও দ্বন্দ্বে পড়ে যায়। সে ভাবে আমি যেমনটা চাইবো ঠিক তেমনটাই হবে, আর ও চুপচাপ আমার কথাও মেনে নেবে। কিন্তু ওর থেকে সত্যিটা লুকিয়ে ওকে এখানে রাখাটা ঠিক হবে না। ও তো এখানে বাধ্য হয়ে থাকছে। যদি আমি ওকে এখানে থাকতে বলি তাহলে ওর আর আমার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। তাই সে ঠিক করে সে মাও মাওকে কোনো অনুরোধ করবে না, শুধু আদেশ দেবে। কিন্তু কি আদেশ দেবে সেটাই সে ঠিক করতে পারছিল না। আর ঠিক সেই সময়ে আমরা গাউসুনকে দেখি যে এখানে মাও মাওয়ের জন্য জিনশিকে কিছু একটা বলে। আরও কি বলে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। অন্যদিকে মাও মাও শাওলানের কাছ থেকে জানতে পারে যে ফেংমিনের সাথে যুক্ত সবাইকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। এই কথা শোনা মাত্রই মাও মাওয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মনে ভয়ঙ্কর চিন্তা আসে, যদি আমাকে এখান থেকে বের করে দেওয়া হয় তাহলে আমি যখন বাড়ি ফিরব দিদা তার ধার শোধ করার জন্য আমাকে নির্ঘাত কোনো বড় লোকের রক্ষিতা হিসেবে বিক্রি করে দেবে। এই ভয়ঙ্কর ভবিষ্যৎ কল্পনা করে মাও মাও আর এক মুহূর্ত অপেক্ষা করে না। সে নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে এবং জিনশিকে খোঁজার জন্য পাগলের মতো দৌড়াতে শুরু করে। পুরো রেয়ার প্যালেস জুড়ে সে জিনশিকে খুঁজতে থাকে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর সে জিনশিকে খুঁজে পায়। হাঁপাতে হাঁপাতে সে জিনশির সামনে গিয়ে বলে, মাস্টার জিনশি, আমার আপনার সাথে কিছু কথা ছিল। জিনশি শান্তভাবে বলে, চলো আমার অফিসে গিয়ে কথা বলি। অফিসে যাওয়ার পর জিনশি তাকে জানায় যে তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। কথাটা শুনে মাও মাওয়ের ভেতরটা একদম ভেঙে যায়। সে মনে মনে ভাবে, এখানে আমার জীবনটা বেশ আরামেই কাটছিল, কিন্তু আমি তো শুধুমাত্র লেডি গিয়োকুয়োর জন্য বিষ পরীক্ষা করার একজন সাধারণ দাসী। এখানে থেকে যাওয়ার জন্য অনুরোধ করার কোনো অধিকারই আমার নেই। এইসব ভেবে সে নিজেকে সামলে নিয়ে বলে, আমি একজন সাধারণ পরিচারিকা, আপনি যা বলবেন আমি তাই করব। জিনশি এই উত্তর শুনে মনে মনে বিরক্ত হয়। সে ভাবে, এই মেয়েটা নিজেকে কি মনে করে, আমি ওকে কোনো আদেশ দেব না। ঠিক তখনই তার গাউসুনের কথা মনে পড়ে, যিনি বলেছিলেন, আমিও প্রথমে মাও মাওকে একটা খেলার পুতুল ভাবতাম, কিন্তু ও মোটেও তেমন মেয়ে নয়, ও খুব ভালো একটি মেয়ে। অন্যদিকে মাও মাও ভাবছিল, যদি আমি এখান থেকে চলে যাই তাহলে দিদা আমাকে নিশ্চিত বিক্রি করে দেবে। আর এই ভেবেই মাও মাও মনে মনে বলে, প্লিজ আমাকে এখান থেকে বের করবেন না। কিন্তু তার এই মনের কথা মুখে আনার সাহস হয় না। জিনশি মাও মাওকে আটকানোর আদেশ দেওয়া এবং তাকে যেতে দেওয়ার মধ্যে প্রচন্ড দ্বিধায় ভুগতে থাকে। শেষ পর্যন্ত সে তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, আমি তোমার প্রাপ্য টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এই কথাটা শোনার পর মাও মাও যেন পাথর হয়ে যায়। সে এতটাই অবাক হয় যে তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। এখানেই আমরা মাও মাওয়ের চরিত্রের একটি বড় দুর্বলতা দেখতে পাই। সে নিজের মনের কথা মুখে বলতে পারে
পারে না। সে যদি একবার বলতো যে সে এখানে থাকতে চায় তাহলে হয়তো পুরো পরিস্থিতিটাই বদলে যেত, কিন্তু তার সংকোচ আর আত্মসম্মান বোধ তাকে বাধা দেয়। আর এভাবেই একটা ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে মাও মাওকে রেয়ার প্যালেস থেকে বের করে দেওয়া হয়। কয়েকদিন পর গাওশুন জিনশিকে মন মরা হয়ে বসে থাকতে দেখে বলে, এখন আর মাও মাওয়ের কথা ভেবে আফসোস করে কোনো লাভ নেই। আপনি ওকে থেকে যাওয়ার আদেশ দিলেন না কেন? এই কথা শুনে জিনশি রেগে গিয়ে বলে, এই বিষয়ে আর একটাও কথা বলবে না, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। জিনশির এই অবস্থা দেখে গাওশুন মনে মনে ভাবে, যাওয়ার সময় মাও মাও সবার কাছ থেকে কত সম্মানের সাথে বিদায় নিয়েছিল, এমনকি লেডি গিয়োকুইও আপনাকে খেপিয়ে বলেছিল যে আপনি একদিন ওর জন্য আফসোস করবেন, আর সেটাই তো হচ্ছে। মাস্টার জিনশির প্রিয় খেলনাটা যে হারিয়ে গেছে। ওয়েল, এইসব ভাবতে ভাবতে গাওশুন একটা মজার দৃশ্য কল্পনা করে, যেখানে ছোট্ট জিনশি লিটারালি একটা বাচ্চার মতো বায়না ধরে কাঁদছে আর বলছে, আমার ওই খেলনাটাই ফেরত চাই। আর গাওশুন একজন বাবার মতো ডুগডুগি বাজিয়ে তাকে ভোলানোর চেষ্টা করছে। কল্পনা থেকে বেরিয়ে এসে গাওশুন ভাবে, না, মাস্টার জিনশি মাও মাওকে খেলনা মনে করেন না, আর ঠিক সেই কারণেই তিনি ওকে নিজের ইচ্ছায় যেতে দিয়েছেন। আমাকেই কিছু একটা করতে হবে। এই ভেবে সে মাও মাওকে ফিরিয়ে আনার জন্য লিহাকুর সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। এরপর সিন শিফট হয় আর আমরা মাও মাওকে দেখি, যে তার দিদার ধার শোধ করার জন্য সেই ভার্ডিগ্রেস হাউসে একজন সেবিকা হিসেবে কাজ করছে। রেয়ার প্যালেস থেকে পাওয়া টাকায় সে বিক্রি হয়ে যাওয়া থেকে তো বেঁচে গেছে, কিন্তু পুরো ধার শোধ করতে পারেনি, তাই বাধ্য হয়ে তাকে এখানে কাজ করতে হচ্ছে। তবে সে শুধু সেবিকার কাজই করে, শরীর বিক্রি করে না। একদিন আমরা দেখি মাও মাও সেখানকার 3 প্রিন্সেস মেই মেই, পাইরেন আর জোকার সাথে একটি পার্টির জন্য তৈরি হচ্ছে। সে তাদের বলে, আমি তোমাদের সাথে এই জন্য যাচ্ছি যাতে আমার তুলনায় খদ্দেরের কাছে তোমাদের আরো বেশি সুন্দর লাগে। এই কথা বলতে বলতেই মাও মাও ভাবে, এই লোকটা না জানি কত ধনী হবে যে 3 জন রাজকুমারীকে একসাথে ডেকেছে। না হলে এখানকার একজন রাজকুমারীর এক রাতের পারিশ্রমিক একজন সাধারণ মানুষের পুরো 1 বছরের রোজগারের সমান। তখনই একজন রাজকুমারী মাও মাওকে লিপস্টিক লাগিয়ে দিয়ে বলে, মাও মাও, তোমাকেও তো খুব সুন্দর লাগছে। ঠিক সেই মুহূর্তে দিদা এসে মাও মাওকে দেখে অবাক হয়ে বলে, মাও মাও, তুমি ওখানে নিজের জন্য গ্রাহক জুটিয়ে নিতে পারো। অ্যান্ড ভাই, এই কথা শুনে মাও মাও চমকে ওঠে। সে মনে মনে বলে, এই বুড়িটা একদিন আমাকে রক্ষিতা বানিয়েই ছাড়বে। আমি তো গানও গাইতে পারি না, নাচতেও পারি না, আমি ওখানে কি করব? এরপর তারা সবাই মিলে গ্রাহকের দেওয়া ঠিকানায় পৌঁছায়। জায়গাটা ছিল এক বিশাল এবং জমকালো পার্টি। ভেতরে প্রবেশ করতেই সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তারা 3 রাজকুমারীকে দেখে মুগ্ধ হয়ে যায়। মাও মাও কাজের ফাঁকে চারপাশটা দেখতে দেখতে ভাবে, লিহাকুই আমাদের এই বড়লোকদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এরা তো আমার ধারণার থেকেও কম বয়সী। যদি লিহাকু আগে এদের সাথে আমার পরিচয় করিয়ে দিত, তাহলে আমি এতদিনে দিদার ধার শোধ করে নিজের একটা লোনের ব্যবসা খুলে ফেলতাম। এরপর আমরা ওই 3 রাজকুমারীকে দেখি, যারা পার্টিটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য গান এবং নাচের একটি অসাধারণ পারফরমেন্স দেয়, যা দেখে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা খুব খুশি হয়ে যায়। ঠিক সেই সময় মাও মাওয়ের চোখ পড়ে পার্টির এক কোনায় মনমরা হয়ে বসে থাকা এক ব্যক্তির উপর। সে কৌতূহলী হয়ে তার কাছে গিয়ে হ্যালো বলে। অ্যান্ড গেস হোয়াট, লোকটি ছিল জিনশি, কিন্তু মেকআপ আর অন্যরকম পোশাকের কারণে সে মাও মাওকে চিনতে পারে না এবং তাকে চলে যেতে বলে। মাও মাও তার কণ্ঠস্বর শুনে অবাক হয়। সে লোকটির চোখের উপর থেকে চুল সরিয়ে দেয়, আর তখনই তারা দুজন দুজনকে চিনে ফেলে। জিনশি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে, আর এসব কি পোশাক পরেছ? মাও মাও উত্তর দেয়, আমি এখানে সেবিকা হিসেবে পার্ট টাইম কাজ করছি। এই কথা শুনে জিনশি চিন্তিত হয়ে ইশারায় জিজ্ঞেস করে, তুমি কি ওই কাজটাও শুরু করে দিয়েছো? জিনশি এই প্রশ্নে মাও মাও রেগে গিয়ে মনে মনে বলে, এই লোকটা আমার সততা নিয়ে এত সন্দেহ করে কেন? সে সরাসরি উত্তর দেয়, আমি এখনো নিজের জন্য গ্রাহক নেওয়া শুরু করিনি। এই কথা শুনে জিনশি ঘাবড়ে গিয়ে বলে, এখনো করনি মানে? যদি তাই হয় তাহলে আমি তোমাকে কিনে নিচ্ছি। মাও মাও বলে, এটা তো দারুণ বুদ্ধি, তাহলে আমি আবার রেয়ার প্যালেসে কাজ করতে পারবো। জিনশি বলে, আমি তো ভেবেছিলাম তুমি ওই জায়গাটাকে ঘৃণা করো, তাই ছেড়ে দিয়েছো। মাও মাও অবাক হয়ে বলে, আমি কখন এই কথা বললাম? আমি তো সেখানেই থাকতে চেয়েছিলাম। আমি তো আপনাকে কত অনুরোধ করছিলাম, কিন্তু আপনিই তো আমাকে বের করে দিলেন। আমি বিষ পরীক্ষা করার কাজটা ওই জায়গা ছাড়া আর কোথাও করতে পারবো না। জিনশি আবার মৃদু হেসে বলে, তুমি তোমার পরীক্ষা নিরীক্ষা বন্ধ করো তো। মাও মাও, তুমি তো নিজের মনের কথা ঠিক করে বলতেও পারো না। আর এই কথা বলেই জিনশি মাও মাওকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু মাও মাও ওকে থামিয়ে দেয়। জিনশি তখন অনুরোধের সুরে বলে, তাহলে শুধু আমার আঙ্গুলে একটা চুমু দাও। মাও মাও ভাবে,
এই লোকটা খুব জেদি। এই ভেবে সে রাজি হয়ে যায়। জিনসি তার আঙুলগুলো মাওমাওয়ের ঠোঁটে স্পর্শ করে এবং তারপর নিজের ঠোঁটে সেই আঙুলগুলো ছোঁয়ায়। হ্যান্ড ভাই, এই দৃশ্য দেখে মাওমাও লজ্জায় লাল হয়ে যায়। আর ঠিক তখনই তারা দেখতে পায় দূর থেকে গাউসুন এবং সেই 3 রাজকুমারী পুরো ঘটনাটা দেখছে। মাওমাও লজ্জায় মুখ ঢেকে বলে, আরে ইয়ার, এখানে এসব কি হচ্ছে? এরপর মাওমাও আমাদের জানায় যে সেই 3 প্রিন্সেস, ওর 3 বড় বোন ওকে জিজ্ঞেস করেছিল ওই হ্যান্ডসাম লোকটা কে ছিল আর তুই ওকে কিভাবে চিনিস, তোর সাথে ওর কি সম্পর্ক। এরপর মাওমাও আবার আমাদের জানায় যে আমি জানতাম ওরা 3 জন জিনসিকে দেখার পর আমাকে এরকম প্রশ্নই করবে আর আমি ওদের এই কঠিন প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না। এরপর সিন শিফট হয় আর আমরা মাওমাওকে ভার্ডিগ্রেস হাউসে একজন রোগীর জন্য ওষুধ তৈরি করতে দেখি। সে রেয়ার প্যালেসের দিনগুলো খুব মিস করছিল। একদিন রাতে তার ঘুম আসছিল না, তাই সে বাইরে বসে ভাবছিল রেয়ার প্যালেস আর এই নিষিদ্ধ পল্লীর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই আসলে একটা খাঁচা আর একটা বাগানের মতো। আর এই কথা বলেই মাওমাও নিজের পুরো যাত্রার কথা ভাবতে শুরু করে। আর বলে এবার সামনে কি হবে। এই বলতে বলতেই মাওমাওয়ের ঠান্ডা লাগার কারণে ও ঘরের দিকে ছুটে চলে যায়। এর কিছুদিন পর একদিন এক অত্যন্ত সুন্দর এবং প্রভাবশালী ব্যক্তি ভার্ডিগ্রেস হাউসে আসেন। তিনি আর কেউ নন, স্বয়ং জিনসি। তিনি দিদার হাতে এত পরিমাণ টাকা তুলে দেন যে বুড়ির চোখ লোভে চকচক করতে থাকে। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। এরপর জিনসি মাওমাওকে উপহার হিসেবে একটি অত্যন্ত দুর্লভ ভেষজ দেয়, একটি শুঁয়োপোকা থেকে জন্মানো ছত্রাক, ক্যাটারপিলার ফাঙ্গাস, যা গবেষণার জন্য মহামূল্যবান। এই উপহার পেয়ে মাওমাও খুশিতে লিটারালি দিদার সাথে নাচতে শুরু করে। ঠিক তখনই জিনসি তার আসল উদ্দেশ্য জানায়। সে বলে এই সব কিছুর বিনিময়ে আমার একজন বিশেষ মেয়েকে চাই। এই কথা শুনে মাওমাও চমকে ওঠে এবং তার দিকে তাকিয়ে থাকে। আর এই সাসপেন্সপূর্ণ মুহূর্ত দিয়ে আমাদের আজকের পর্বটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো? জিনসি কি সত্যিই মাওমাওকে কিনে নিতে পারবে? মাওমাওর পরবর্তী জীবন কেমন হবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।